একটু ফ্রিকশন, একটা সংঘর্ষ, একটা ঘর্ষণ, সে তেলের মালিশ এগুলো করতে পারে। আবারও চলে এলাম আপনাদের সুপরিচিত এবং গরিব দরদি এবং সমাজসেবামূলক কাজ করা ডাক্তারবাবুর কাছ থেকে, ডাক্তার আব্দুল করিম। তো আজকে আগের ভিডিওতে যেরকম আপনারা ভালোবাসা দিয়েছেন সেরকম আজকে আবার একটা নতুন ভিডিও করার জন্যে এসেছি ডাক্তারবাবুর কাছ থেকে। আর ডাক্তারবাবুর কাছ থেকে আজকে আবার একটা কিছু রোগমুক্ত সতর্কবাণী জেনে নেব। হ্যাঁ, তা যাতে করে ওই ডাক্তারবাবুর বার্তাগুলো শুনে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই বার্তাটা জেনে নেব। তা তার আগেই প্রথমে আমি জিজ্ঞাসা করে নেব, হ্যাঁ, ডাক্তারবাবুকে কেমন আছেন। তো স্যার কেমন আছেন বলুন। আচ্ছা, থ্যাংক ইউ হ্যাঁ, তারকবাবু। আমি খুব ভালো আছি এবং মানে আমি মনে করি যে আমাদের মানুষজনও খুব ভালো আছেন। হ্যাঁ, একটু শীত পড়েছে, কিন্তু ঋতু তো চিরস্থায়ী হবে না, আস্তে আস্তে সিজন চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, তা ভালো আছি। যাই হোক, আপনারা শুনতেই পেলেন ডাক্তারবাবু এখন মোটামুটি ভালোই আছে। তা চলুন আজকে জেনে নিচ্ছি ডাক্তারের বাবুর কাছ থেকে, হ্যাঁ, কিছু রোগমুক্ত সতর্কবাণী। হচ্ছে আপনার ব্যথা, গোটা শরীরে ব্যথা, বিশেষ করে আপনার মাজায় ব্যথা বা হাঁটুর ব্যথা। এই ব্যথার মুক্তি পাওয়ার জন্যে মানুষ যদি আরাম যদি পায় বা সুস্থ থাকে, একটু আপনি এটি সতর্কবাণীগুলো যদি দেন। আচ্ছা, কোশ্চেনটা ঠিক, যে ব্যথা তো ধরুন সর্বদাই আছে, শরীর আছে তখন ব্যথা থাকবে, ঠিক আছে। কারণ যে কোনো ব্যথারই যে আমাদের সেটা হচ্ছে যে একটা সোম্যাটিক ইনারভেশন, মানে আমি একটা নার্ভের কথা বলছি। আমাদের শরীরে অনেকগুলো নার্ভ থাকে। যখন আমাদের কোনো জায়গাতে আমাদের ব্যথা, পেন অ্যাকচুয়ালি প্রেশার মানে হচ্ছে যে আমরা ফিজিক্সে পড়েছি যে ইউনিট এরিয়ার ওপর, হ্যাঁ, ইউনিট ক্রস সেকশন এরিয়ার উপরে অ্যাপ্লাইং ফোর্স, দ্যাট ইজ কল প্রেশার, দ্যাট ইজ মিন পেন। তো আমি কোথাও ব্যথা, মানে সে জায়গাতে কোনো একটা ব্যথা, সেটা আঘাতজনিত ব্যথা হতে পারে, এক্সটার্নাল ব্যথা হতে পারে, ইন্টারনাল ব্যথা হতে পারে। তো সেই ব্যথাগুলো আমাদের নার্ভের মাধ্যমে ক্যারি হয়ে আমাদের যে পেন সেন্টার রয়েছে মস্তিষ্কে, ঠিক আছে, হাইপোথ্যালামাস দেখে ব্যাপারটা, সেখানে পেন সেন্টারে গিয়ে তখন আমরা সেটা করতে পারি যে আমাদের এই কাইন্ড অফ ব্যথা হচ্ছে, এই টাইপের ব্যথাগুলো হচ্ছে। তো কি বললাম যে ব্যথা আমাদের অনেক টাইপের ব্যথা হয়, এক্সটার্নাল, ইন্টারনাল, ঠিক আছে। এক্সটার্নাল মানে বাইরে থেকে কোনো জিনিস আঘাত হয়ে গেল, আঘাত হলো, যে বললাম যে ইউনিট এরিয়া, ক্রস সেকশন অফ এরিয়ার উপরে অ্যাপ্লাইং ফোর্স, তো সেটা হতে পারে। একটা ইন্টারনাল শুদ্ধ একটা ব্যথা হতে পারে। এছাড়া বিভিন্ন টাইপের ব্যথা আমাদের আমরা জানি যে আমাদের কিছু মাসকুলার পেন, কিছু স্কেলিটাল পেন। মাসকুলার পেন মিনস হচ্ছে যে আমাদের যে হাড়ের ওপরে যে মাংসপেশি আছে সেগুলোর একটা ব্যথা হতে পারে। একটা স্কেলিটাল পেন হতে পারে, যার অর্থ হচ্ছে যে আপনার হাড় জাতীয় জিনিসের উৎপত্তি থেকে যে ব্যথাগুলো হয়, তো এই ব্যথাগুলো। এছাড়া আরও তো অনেক আছে, কার্ডিয়াক পেন হয়, এছাড়া অনেক কিছু, মানে অনেক ব্যথা তো কোনো শেষ নেই। তো যাই হোক, আপনি কথা যেটা বললেন যে একটা এখন দেখা যাচ্ছে বেশি, এখন মানে আপনি কি ইন্ডিকেট করতে চাইছেন যে শীতের সময়? না, মানে প্রত্যেকটা মানুষের মুখে শুনতে পাচ্ছি যে হাঁটুর ব্যথায় মরে গেলাম, কেউ বলছে মাজার ব্যথায় মরে গেলাম। তা আচ্ছা, হাঁটুর ব্যথা বা মাজার ব্যথা থেকে আপনার সতর্কবাণী শুনে একটু মানুষ যদি মানে সেই নিয়মত যদি চলে, হ্যাঁ, নিয়ে যদি একটু যদি সুস্থ যদি থাকে। আসলে ব্যাপারটা হচ্ছে যে দেখুন, ব্যথাটা শুদ্ধ একটা, অনেকগুলো বললাম যে অনেকগুলো টাইপের ব্যথা রয়েছে। এছাড়া আপনার আমাদের এজ সেক্সের উপরেও শুধু এটা নির্ভরশীল। যেমন হচ্ছে যে বাচ্চাদের, তারপরে বাচ্চা থেকে আরেকটু কৈশোরকালে, তারপরে আমাদের যুবক যুবতী যারা এই এজ গ্রুপে রয়েছেন, এবং তার থেকে একটু ঠিক মানে বৃদ্ধার শুরু একটা প্রারম্ভে, মানে পৌঢ় যেটাকে বলি, এছাড়া একটা বৃদ্ধকালে। তাহলে আমাদের যে এই যে বিভিন্ন স্টেজ রয়েছে লাইফের, এছাড়া মেল ফিমেল এগুলো, বাচ্চা, তারপরে বয়স্ক এগুলো, তাহলে আমাদের লিঙ্গভেদে এবং আমাদের কি বললাম যে একটা শরীর মানে জীবনের যে স্টেজগুলো রয়েছে তার উপরে অনুযায়ী কিন্তু ব্যথাই করে। এখন হচ্ছে যে যেমন শীতকাল, এখন অনেকেই কিন্তু আমাদের মানে যেখানে পেশেন্ট দেখি সেই চেম্বারে কিন্তু অনেকেই পেশেন্ট আসে যে মাজার ব্যথা, হাঁটুর ব্যথা, এবং সেটা একটা এজ গ্রুপে আসে। কিন্তু একটা দেখুন, আমি বলছি না যে আপনি
থেকে 40 ইয়ার্সের এজ গ্রুপে বা 20 to 40 ইয়ার্সের এজ গ্রুপে বা ছোট থেকে মানে একটা তাদের ব্যথা পাবেন না পাবেন, কিন্তু ম্যাক্সিমামই দেখি যে একটা মানে আফটার 40 ইয়ার্স বেশি পরিলক্ষিত হয় 40 বছর পরে, এবং যত যত এজ বাড়তে থাকে আমার মনে হয় এই টাইপের ব্যথাগুলো একটা মানে বেশি দেখা যায়। এটা খুব স্বাভাবিক, এটা তো একটা ন্যাচারাল জিনিস না আমাদের, যে ছোট থেকে আপনি একটা শরীরের ওপরে একটা আমাদের যে স্কেলিটাল মানে পরিকাঠামো কঙ্কাল তন্ত্রটা রয়েছে তার উপরে আপনার সমস্ত কিছু, আমরা হাঁটা চলা মুভ করা এদিক ওদিক ঘোরা আর করা, তো এই স্বাভাবিক ব্যাপার যে আমাদের ব্যথা হওয়া বা এটা যেমন যেমন বয়স বাড়বে ব্যথার মাত্রাটাও বাড়বে। এখন যেটা আপনি বললেন যে কোমরে এবং হাঁটুর ব্যথাটা, ঠিক এটাও তাই, যে আমাদের কোমরে ম্যাক্সিমাম আমাদের এই লাম্বার স্পাইনে পেনটা করে, আর এটা একটা রেডিয়েটিং পেন যেটাকে রেডিকুলোপ্যাথি বলি আমরা। তো রেডিয়েটিং পেন মানে ওই লাম্বার পেন করার পরে ব্যথাটা কিন্তু নিচের দিকে, সেটা ইউনিল্যাটারাল হতে পারে বাইল্যাটারাল হতে পারে, মানে একদিকে হতে পারে যে ডান দিকে যাচ্ছে ব্যথা হচ্ছে বা বাম দিকে, কারো হাঁটু অবধি ব্যথা হতে পারে, কারো একদম পায়ের গোড়ালি অবধি ব্যথা করতে পারে, কারো ব্যথা আমরা মেনলি 3 ভাবে ভাগ করেছি, যে একটা কিছু করতে যাওয়ার সময় উনি ব্যথা পেন ফিল করছে, আবার একটা ব্যথা এরকম হয় যে কিছু না করলেও কন্টিনিউয়াসলি ব্যথা করছে বাট ইট ইজ টলারেবল, মানে হচ্ছে আপনি সহ্য করতে পারবেন। আর একটা ব্যথা হচ্ছে যে আপনি টলারেট করতে পারছেন না, যে কিছু না করলেও ব্যথা হচ্ছে কিন্তু এত ব্যথা হচ্ছে যে আপনি কেঁদে ফেলেন। এইগুলো এই টাইপগুলো কিন্তু সব জায়গাতে, এভরিহোয়ার এনিহোয়ার ইন বডি, ঠিক আছে, যে শরীরের সমস্ত জায়গাতে, সেটা আপনার এই কোমরে লাম্বার রিজনে হতে পারে, ডরসো লাম্বার রিজনে হতে পারে ঠিক পিঠে, এবং ঠিক এখানে সার্ভাইকাল রিজনে হতে পারে। আমাদের এই যে স্পাইনটা আছে মানে আমাদের মেরুদণ্ডটাতে আমাদের অনেকগুলো সেগমেন্ট রয়েছে, যেমন এই জায়গাটাকে সার্ভাইকাল সেগমেন্ট বলা হয়, এখানে ছোট ছোট 7খানা হাড় রয়েছে। তারপরে ঠিক এই যে এই সার্ভাইকালের এখান থেকে নিয়ে লাম্বার এখানে এই জায়গাটাকে ডরসাল বলা হয়, পিঠের এই জায়গাটা, এই মেরুদণ্ড যেটা আছে, ঠিক আছে, এই কলামটাকে বলা হয়, এখানে 12খানা মানে ভার্টিব্রি যেটাকে কশেরুকা বলা হয়, যাই হোক, তো 12খানা ওখানে থাকে। তারপরে ঠিক নিচে লাম্বার, ওখানেও 5খানা মানে বোনস থাকে, ঠিক আছে, ভার্টিব্রিগুলো থাকে। হ্যাঁ, তারপরে হয়ে গেল আপনার লাম্বার স্যাক্রাম, ঠিক আছে, তো 7 12 5 5, ঠিক আছে, হ্যাঁ, স্যাক্রাম শুদ্ধ 5খানা, আর 4খানা কক্সিস মিলে একটা বোনস হয়ে থাকে। তো আমাদের 33খানা 33 সেগমেন্ট আমাদের কি আছে, মেরুদণ্ডের যে হাড়গুলো ভার্টিব্রিগুলো সেগুলো থাকে। আর এই 33খানা হাড়ের মধ্যে প্রত্যেকটা হাড়ের মধ্যে সমপরিমাণ গ্যাপ থাকে, আর প্রত্যেকটা গ্যাপ থেকে একটা করে নার্ভ বেরিয়ে আসে, ঠিক আছে, ঠিক আছে, নার্ভগুলো একটা ডান দিকে যায় একটা বাম দিকে যায়। এখন আমাদের এই ব্যথাগুলো অনেক কারণে করে, কীরকম, যে দেখা গেল যে এই যে কি বললাম যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দুটো গ্যাপের মধ্যে আপনার ডিস্ট্যান্স তৈরি হয়ে গেল, সেক্ষেত্রে আমাদের এটাকে বলি অস্টিওপোরোটিক চেঞ্জেস, যে দুটো বোনসের মধ্যে একটা চেঞ্জেস, একটা পরিবর্তন দেখা যাচ্ছে, ক্ষয়ে যাচ্ছে হাড়টা, ক্যালসিয়ামের ডিগ্রেডেশন হচ্ছে, সেখান থেকে একটা ব্যথা হতে পারে। অনেক সময় দুটো বোনস কাছাকাছি চলে এলো, ঠিক আছে, কাছাকাছি চলে আসার ফলেও কি হয় যে আমাদের নার্ভের উপরে তার একটা স্টেনোসিস হয়, নার্ভটা চাপা পড়ে যায়, তখন শুধু একটা ব্যথা করে, ঠিক আছে। তো এই টাইপের ব্যথাগুলো আমাদের বিশেষভাবে পরিলক্ষিত হয় এবং পেশেন্ট আসেও এই রকম। আর ওই যে বললাম তখন আমরা তাদেরকে বিভিন্ন রকম উপচার করি, ঠিক আছে। আর এখন যে একটু সিজনাল শুদ্ধ ব্যথাটা একটু বেড়েছে বা কনকনি যাদের ব্যথাটা একটা সেই টাইপের ব্যথাগুলো, কারণ হচ্ছে যে শীতের সময়তে আমাদের এইরকমই কি হয় যে আমাদের ব্লাড ভেসেলসগুলো কনস্ট্রিক্ট হয়ে যায়, যার ফলে রক্ত চলাচল একটু মানে অন্য সিজনের তুলনায় উইন্টার সিজনে একটু কম হয়ে যায়, স্লো হয়ে যায়। এই স্লো হয়ে যাওয়ার জন্য অক্সিজেন সাপ্লাই শুধু ডিক্রিজ হয়ে যায়, কারণ ব্লাড অক্সিজেন ক্যারি করে নিয়ে যায়, যার ফলে কিন্তু আমাদের মাসকুলার একটা পেন একটা দেখা যায়, ঠিক আছে। তো যাই হোক, আমরা এই টাইপের যদি পেন যেমন লাম্বার, এগুলোকে অনেক সময় আমরা স্পন্ডিলাইসিস বলে থাকি, সার্ভাইকাল স্পন্ডিলাইসিস, তো এই টাইপের জিনিসগুলো থাকলে আমরা বা টেস্টের মাধ্যমে শুদ্ধ দেখি যে এটা স্কেলিটাল মাসল পেন না মাসকুলার পেন, ঠিক আছে। এছাড়া আমাদের মাসল পেনগুলো যেমন অনেক কিছু আমাদের শরীরের এলিমেন্টস রয়েছে, যেমন হচ্ছে যে আপনার স্পেশাল যেগুলো মাসলকে মুভমেন্ট করতে সহায়তা করে, যেমন স্পেশালি ক্যালসিয়াম, ঠিক আছে, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, কিছু ইলেকট্রোলাইট রয়েছে, ম্যাগনেসিয়াম, ঠিক আছে। তো সেগুলোর অ্যাবনর্ম্যালিটি
রয়েছে কিনা সেটা আমরা ডায়াগনোসিসের মাধ্যমে, আমরা পরীক্ষার মাধ্যমে, রক্ত পরীক্ষার মাধ্যমে জানতে পারি। এছাড়া আমাদের নার্ভ কন্ডাকশন ভেলোসিটি আছে, সেগুলো টেস্টের মাধ্যমে শুধু দেখি যে কোনো কন্ডাকশন ডেফিসিট রয়েছে কিনা। এছাড়া আমাদের ওই বনি যেটা বললাম যে বোনসের আমরা এক্সরে করে দেখি যে বোনসের অ্যালাইনমেন্টসে কোনো প্রবলেম, মানে যে পরিকাঠামোটা, সে পরিকাঠামোতে কোনো চেঞ্জেস রয়েছে কিনা। আর বোনসের ভেতর থেকে যে নার্ভগুলো বেরিয়ে আসে সেগুলো দেখার জন্য আমরা অনেক সময় কী করি, সিটি স্ক্যান এবং আরও উন্নত মানের এমআরআই করে দেখি শুদ্ধ যে আমাদের কোনো নার্ভ শুদ্ধ ইনভলভমেন্ট আছে কিনা। আর যদি ইনভলভমেন্ট আছে সেটা কতটা ইনভলভমেন্ট আছে সেটা মানে জাস্ট একটু আধটু হালকা করে, যেমন ল্যামিনেক্টমি বলা হয়, যে আমরা একটু হালকা করে বোনসকেই করে দিলাম, ঠিক আছে, একটু কেটে দিলাম, ঠিক আছে। তো সেক্ষেত্রে সেগুলো করি। বা যদি দেখা যায় যে পুরো একদম চেঞ্জ করতে হবে, রিপ্লেস করতে হবে, তো তখন সেক্ষেত্রে ভার্টিব্রিগুলো রিপ্লেস করা যায়। বা অনেক সময় আমরা জানি যেমন নি রিপ্লেসমেন্ট, পেলভিস মানে টোটাল হিপ রিপ্লেসমেন্ট, তো এই সমস্ত অপারেশনের মাধ্যমে আমরা করি। আর বেশিরভাগই আমরা কি করি, আমরা পরামর্শ দিয়ে থাকি, কিছু মেডিসিন ইউজ করতে বলি। তবে এফেক্টিভ টুলসের মধ্যে আমরা বলবো যে এই টাইপের যদি ব্যথা হয়, যে লাম্বার স্পন্ডিলাইসিস বা সার্ভাইকাল স্পন্ডিলাইসিস, তো সেক্ষেত্রে আমরা ব্যথা চলাকালীন এক্সারসাইজটা ঠিকই করায় না। প্রথমে আমাদের ফার্স্ট একটা যেটা লক্ষ্য থাকে সেটা হচ্ছে যে পেশেন্টকে কী করে পেন ফ্রি করব, যার অর্থ হলো যে রোগীকে কী করে ব্যথা থেকে মুক্ত করব। তার জন্য আমরা প্রথমত উপচার করি, যে ব্যথাকে ইনহিবিট করার জন্য যে পেন কিলারগুলো সেগুলো আমরা ইউজ করি, মার্কেটে অনেক রকম আমরা তার পরিস্থিতি দেখে দিই। এছাড়া আমরা কি করি সেটাকে বলি যে বেশি মানে স্টেবিলাইজেশন করার জন্য বলি, বেশি মুভমেন্ট করতে বারণ করি। এই টাইপের ব্যথাগুলোতে বলি যে ঝুঁকে বেশিক্ষণ কাজ করা চলবে না, ঠিক আছে। হ্যাঁ, ঝুঁকে আমাদের মহিলাদের বেশি ব্যথা দেখা যায়, ঠিক আছে। তো আমরা বলি যে ঝুঁকে যেমন ওরা বাসনপত্র মাজা থেকে নিয়ে, ঝাড়ু ঝাঁট দেওয়া থেকে নিয়ে, পোছা থেকে নিয়ে অনেক ওদেরকে ঝুঁকে ঝুঁকে কাজ করতে হয়, সেগুলো আমরা তাদেরকে নিষেধ করে থাকি। এছাড়া বলি যে মানে সতর্কতা অবলম্বন করতে হবে, হঠাৎ করে ভারী জিনিস তোলা, চাড়া, যেমন বড় বড় বোঝা, বালতি, ঠিক আছে, বা আপনার এরকম অনেক বড় হাঁড়ি, এই সমস্ত জিনিসগুলো, বা আরও অন্য কিছু ভারী জিনিস যেগুলো হেভি ওয়েট লিফটিং করতে বারণ করে, তাহলে অ্যাভয়েড বেন্ডিং, হেভি লিফটিং। এছাড়া মানে দ্রুততার সহিত ধড়াম ধড়াম করে সিঁড়ি চড়া বা সিঁড়ি থেকে নামা, এগুলো সতর্কতার সহিত করবে। আর ছেলেরা অনেক সময় রাইডিং করে, তো রাইডিং করলে শুদ্ধ অনেক সময় অনেকক্ষণ প্রলং গাড়ি চালাচ্ছে, ঠিক আছে, বাইক বা সাইকেলিং করছে, সেইগুলো থেকে করি। আর আমরা কি বলি যে স্টেবল করার জন্য আমরা বলি যে একটা কোমরে বেল্ট পরার জন্য, বা সার্ভাইকালের প্রবলেম হলে বলি যে সার্ভাইকাল, তো বেল্ট পাওয়া যায়, সার্ভাইকাল বেল্ট বা লাম্বার বেল্ট, তো এই বেল্টগুলো ইউজ করতে বলি যখন খাবার দাবার খাবেন বা বিশ্রাম করবেন বা ঘুমোবেন তখন খুলবেন, রাত্রিবেলাতেও খোলা থাকবে, কাজকর্ম করবেন তখন বেল্ট পরবেন। বা আমাদের যে এই যে নি পেন হয় বা এলবো পেন হয়, এগুলোতেও আমরা বলি যে স্টেবিলাইজেশনের জন্য কি বলি যে আমাদের সক্স, হ্যাঁ, মোজা আছে, সে মোজাগুলো, বা নি গার্ড রয়েছে, ঠিক আছে, নি গার্ড রয়েছে, এলবো গার্ড রয়েছে, ঠিক আছে, তো এই সমস্ত জিনিসগুলো, গার্ডগুলো আমরা পরিধান করতে বলি। আর এছাড়া আমি একটা খুব করেছি যে বাইরে তো অনেক কিছু আপনার অনেক পেন কিলার টাইপের অয়েল পাওয়া যায়, সেই অয়েলটাকে আমি, এটা আমার একটা ঘরোয়া হোম রেমিডিস, আমি এটা করেছি তিনটেকে, যেমন আমি বলি অনেক সময় যে সর্ষের তেল, মাস্টার্ড অয়েল, আর হচ্ছে যে কালো জিরা, ব্ল্যাক পাইবার, হ্যাঁ, আর তার সাথে রসুন, গার্লিক, এই তিনটে জিনিসকে যদি আমরা মিক্সিং করে যে গরম করলাম, গরম করার পরে আমরা ওই তেলটাকে ওই সমস্ত জায়গাতে সকাল সন্ধ্যা দুবার আমরা 2 থেকে 5 মিনিট মালিশ করতে পারি। এর তিনটে, মাস্টার্ড অয়েলের অসংখ্য গুণ রয়েছে, ঠিক আছে, অ্যান্টি ইনফ্লামেটরি থেকে নিয়ে, ঠিক আছে, আমাদের যে মাইক্রো নিউট্রিয়েন্টস রয়েছে, যে নিউট্রিয়েন্টসগুলো রয়েছে সেগুলোকে শুধু ব্যালান্সিং করা, ঠিক আছে, প্রোটেক্ট করা জার্ম থেকে, এই সমস্ত জিনিসগুলো মাস্টার্ড অয়েল। এছাড়া ব্ল্যাক পাইপারেরও প্রচুরই রয়েছে, অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশন রয়েছে, ঠিক আছে। এছাড়া আমাদের এই যে গার্লিকের তো অসংখ্য গুণ রয়েছে, অ্যান্টি ইনফ্লামেটরির সাথে সাথে আপনার অ্যান্টিব্যাকটেরিয়াল শুধু কিছু রোল রয়েছে এদের, হ্যাঁ। তো এই সমস্ত জিনিসগুলো তিনটেকে মিক্সিং করে আমরা যখন করি তখন একটা সুদিং এফেক্ট হয়, একটু ভালো লাগে, ঠিক আছে। এছাড়া বলি যে হট কম্প্রেশন দিতে শুদ্ধ বলি অনেক সময়, সেটা হট ব্যাগের মাধ্যমে দেয়, বা অনেকে গরম জল, হট ওয়াটারকে আমরা বোতলে ভরে বোতলটাকে রোল করাতে বলি, তো এই সমস্ত জিনিসগুলো। এরপরে যখন কিছু একটা কোর্স দিই আমরা, পেন কিলার, কিছু সময় আমরা স্টেরয়েডও ইউজ করি, এগুলো করার পরে যখন একটু উনি ঠিক হন,
ভালো লাগে, পেশেন্ট এসে পরে জানায় যে আমার ভালো লাগছে, তখন আমরা ওদেরকে ব্যায়ামের মাধ্যমে সার্ভাইকাল এক্সারসাইজগুলো রয়েছে অনেক টাইপের, নেটে শুদ্ধ গুগল সার্চ করলে সার্ভাইকাল এক্সারসাইজ লিখেন তো অনেক এক্সারসাইজ পেয়ে যাবেন। এছাড়া লাম্বার এক্সারসাইজ রয়েছে, তখন আমরা ওদেরকে ধীরে ধীরে সে এক্সারসাইজ, কিন্তু আমি একটা খুব কথা বলবো যে পেন চলাকালীন কিন্তু কোনো এক্সারসাইজ করা যাবে না, কারণ পেন চলাকালীন এক্সারসাইজ করলে হিতে বিপরীত হয়ে যাওয়ার চান্স থাকে। তো সেক্ষেত্রে প্রথমত আমরা টার্গেট রাখি যে স্টেবিলাইজেশন করে রাখার, বেশি মুভ নড়াচড়া না করার, দ্বিতীয়ত ওষুধপত্র দিই, তৃতীয়ত কিছু আমরা হোম রেমেডিস যেগুলো বললাম, আর তারপরে তখন ধীরে ধীরে মানে পেশেন্ট একটু সুস্থ হয়ে যায়, ঠিক আছে। আর কিছু কিছু যেগুলোতে অপারেবল সেগুলো অপারেট করতে হয়, অপারেট না করা ছাড়া। অপারেশনেও মানে আমাদের সাকসেস রেট যদি বলেন তো এক অপারেশন, আমরা যে কোনো অপারেশনে এক ভালো হয়ে যেতে পারে, এক ভালো হলো না আর একটা খারাপ হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এই আর কি এইরকম সম্ভাবনা রয়, প্রত্যেকটা জিনিসই তো প্রবাবিলিটির উপরে চলে, তো অপারেশনটা প্রবাবিলিটির উপরেই চলবে, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের একটা পেনের একটা ওভারঅল আইডিয়া দিলাম। বাকি ভাই পেন নিয়ে তো কথা বলা যাবে না, পেন নিয়ে অসংখ্য টাইপের, অসংখ্য, আমি তো প্রথমে ভেবে পাচ্ছিলাম না যে কোনটা দিয়ে শুরু করবো আর কী করবো, যখন আপনি বললেন যে মানে দুটো জিনিস আপনি উল্লেখ করলেন যে কোমরের এবং ঘাড়ের ব্যথার জন্য, তাই আমি বললাম পেন হেডেক থেকে নিয়ে, আইএক থেকে নিয়ে, এয়ারেক থেকে নিয়ে, টুথেক থেকে নিয়ে, প্রত্যেকটা জায়গার পেন আছে এবং প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা। ওই জন্য আমি এক্সপ্লেন করাটা, ইটস এ ভেরি বিগ সাবজেক্ট, একটা খুব বড় একটা অধ্যায় বা বড় একটা জিনিস, এটা অত সহজে এক্সপ্লেন করা অত এই জিনিস। একটা যদি পার্টিকুলার জিনিস বলেন যে এটা কি ওটা কি, তাহলে একটা বলা সম্ভব, কিন্তু এইভাবে বলা সম্ভব না। তবে ওভারঅল একটা আইডিয়া দিলাম। আর কি বললাম, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এগুলো হবে, কারণ আপনার শরীরের যে স্কেলিটাল সিস্টেম আছে সেটা চেঞ্জেস হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে। এছাড়া কি বললাম যে মেল ফিমেল এগুলোতে শুদ্ধ ভ্যারি করে। বাচ্চাদের শুদ্ধ ব্যথার কথা বলি, বাচ্চারা প্রায়ই মারা এসে বলে যে আমার বেবির এই সমস্ত জিনিসগুলো এগুলো ক্র্যাম্পিং করছে, রাত্রে কাঁদে, নাইট ক্রাইং করে, ঠিক আছে। এটা কিছু না, এক তো হচ্ছে যে বাচ্চারা দৌড়াদৌড়ি করে সারাদিন, ঠিক আছে, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে বাচ্চাদের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থাকে, তো আমাদেরকে কিন্তু মাইন্ডেড লক্ষ্য রাখতে হবে যে ওদের শরীরে কিন্তু আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম সরবরাহ করতে হবে। আপনি ওদেরকে ক্যালসিয়াম দিয়ে দেখুন বাচ্চাদেরকে, একদম ভালো হবে, রেজাল্ট ভালো পাবেন। আর ওই যে বললাম যে একটু গরম শেক, তেলের মালিশ এগুলো করতে পারে। বলুন আর কিছু যদি জানার থাকে। এখন মনে হয় যে একটু আপনার কিছু বলতে অসুবিধা হচ্ছে, বা যাই হোক, সেটা হচ্ছে যে ওই যে দেখুন, আমি কথা প্রথমে বললাম যে ভার্টিব্রির মধ্যে চেঞ্জেস, এটা আমি স্পাইনাল আমাদের যে কলাম রয়েছে সেই কলামের কথা বললাম যে এটা চেঞ্জেস, অস্টিওপোরোটিক একটা চেঞ্জেস, যে ক্যালসিয়াম ক্ষয়ে গেছে, এটা একটা হতে পারে, আর একটা স্টেনোসিস হতে পারে। হাঁটুর যে ব্যাপারটা, যেটা আপনি মানে বলতে চাইছেন যে এই যে আমাদের প্যাটেলা বোনটা রয়েছে, এর চারিপাশে একটা ফ্লুইড থাকে, ঠিক আছে। এই ফ্লুইডটাকে বলা হয় সাইনোভিয়াল ফ্লুইড। সাইনোভিয়াল ফ্লুইডের কাজ কি ছিল? সাইনোভিয়াল ফ্লুইডটা ইটস এ প্রিভেন্ট ফ্রিকশন, একটা সংঘর্ষ, একটা ঘর্ষণ, সেই ঘর্ষণটাকে রক্ষা করে। আমরা দেখি না কোনো বল বিয়ারিং, ওখানে কি দিই? গ্রিজ দিই, তাই না? গ্রিজ দিয়ে কী করি? ওটা পিচ্ছিল করি যাতে ঘর্ষণটা সেইভাবে না হয়। আমরা সাইকেলের যখন চেনে কী করি? ওখানে মোবাইল দিই না, কেন দিই? যাতে ওটাতে কি হয়, একটা মসৃণতা থাকে, একটা স্মুথনেস থাকে, যাতে ওটাতে একটা ঘর্ষণ হয়ে আওয়াজ না। আমাদের এটাতেও ঠিক সাইনোভিয়াল ফ্লুইডটা নেচারের স্রষ্টার একটা সৃষ্টি, একটা সেখানে ওই ফ্লুইডটা থাকে। এই যে আমরা এইভাবে করছি, এই যে পায়ের যে মুভমেন্টটা, এই মুভমেন্টটা করতে ওই ফ্লুইডটা কাজ করে, সেটাকে সাইনোভিয়াল ফ্লুইড বলে, আমরা সবাই জানি। এখন ব্যাপারটা হচ্ছে এই ফ্লুইডটার কাজ কি, ফাংশন কি? সেটা হচ্ছে যে ঘর্ষণকে রক্ষা করা। এখন ধীরে ধীরে ওল্ড এজে বললাম যে ভাই ওই সাইনোভিয়াল ফ্লুইড শুদ্ধ ধীরে ধীরে কমে যায়, ঠিক আছে। কমে গেল, একটা যে কোনো জিনিসের তো একটা এক্সপায়ারি আছে না? কেন বয়সকালে কেন বাড়তে থাকে? কেন অস্টিওপোরোটিক চেঞ্জেস হচ্ছে? কেন স্টেনোসিস হয়ে যাচ্ছে? এগুলোর কারণই হচ্ছে যে ওল্ড একটা জিনিস, যে কোনো জিনিসের এক্সপায়ারি আছে। আমরা একটা সাইকেল কিনি বা একটা গাড়ি কিনি বা যে কোনো জিনিস, তারও তো একটা এক্সপায়ারি ডেট আছে, ও তো লংজিবিলিটি নেই একদম। আমাদেরকে তো যেতে হবে এখানে, আমাদেরকে তো এইভাবে ধীরে 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 ডিগ্রেডেশনের মাধ্যমে আমরা এখান থেকে একদিন চলে যাব। তো সেক্ষেত্রে আমাদের এই যে ফ্লুইডটাও কমবে, আস্তে আস্তে কমবে না? আমরা তো মৃত্যুর দিকে পতিত হচ্ছি না ডে বাই ডে, ঠিক আছে। আমাদেরকে তো এখান থেকে আমাদের কাজকর্ম করে আমাদেরকে বেরিয়ে যেতে। আমাদের বক্তব্য হচ্ছে যে ফ্লুইডটাও কী হয়ে যায়, ধীরে 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 ডিক্রিজ হয়ে যাবে, কমে যাবে। এটা খুব স্বাভাবিক, ন্যাচারাল এটা। তো এখন এই ফ্লুইড কমে গেলে কি হবে? যে ফ্লুইডটা এতদিন আপনাকে ঘর্ষণ থেকে রক্ষা করছিল, ঘর্ষণ এবার কি হবে? স্টার্ট হবে, যার ফলে একটা আওয়াজ শুদ্ধ করে বসার সময়, ওঠার সময়। অনেকে এই ঘর্ষণটা এতটা, ফ্রিকশনটা এতটা হওয়ার জন্য অনেককে কাঁদিয়ে দেয়, প্রচণ্ড রকম পেন করে। তো
তো যারা সামর্থ্য আছে যাতে তারা নিকে রিপ্লেস করবে, টোটাল নি রিপ্লেসমেন্ট বলা হয় এটাকে, সার্জারি করবে। যার সামর্থ্য নেই তাদেরকে কি করবে, ওই রেস্ট্রিক্টেড মুভমেন্ট থাকতে হবে। রেস্ট্রিক্টেড মুভমেন্ট মানে আপনি একদম মানে হঠাৎ করে নড়াচড়া করা, এগুলো মানে আপনাকে সতর্কতার সহিত নড়াচড়া করতে হবে। আর কি করবেন, আপনি নি গার্ড পরতে হবে, আপনাকে নি গার্ড পরে থাকতে হবে। আপনাকে ওই তেলের মালিশ, গরম শেক এগুলো করতে হবে। আপনাকে কিছু ওষুধ আছে সেগুলোকে, আর এখানে এই মানে আমাদের কিছু ওষুধের কম্পোজিশনও আছে, যেমন গ্লুকোসামাইন টাইপের কিছু জিনিস আমরা অনেক সময় সেখানে কার্টিলেজ ফর্মেশন করতে। এছাড়া আমাদের এই যে হাঁটুর ব্যথাগুলো, এগুলোতে অনেক সময় লিগামেন্ট থাকে, ঠিক আছে, লিগামেন্ট যেমন আপনার ল্যাটারাল মেনিসকাস লিগামেন্ট, ঠিক আছে, মিডিয়াল মেনিসকাস লিগামেন্ট, অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, মিডিয়াল ক্রুশিয়েট লিগামেন্ট। তো এই টাইপের অনেক লিগামেন্ট রয়েছে, সেই লিগামেন্টগুলোতেও প্রবলেম হতে পারে, সেই লিগামেন্ট থেকেও ব্যথাটা উঠতে পারে। তো সেক্ষেত্রে আমরা তখন মেডিসিন দিই, ঠিক আছে, আর পেশেন্টকে বলি যে এটা করবেন না, রেস্ট্রিক্টেড মুভমেন্টের জন্য বলি, কিছু হোম রেমেডিস দিই, সেগুলো করতে বলি। তো এই আর কি, তো এভাবে থাকতে হবে। তো ওটা যেটা কথাটা আপনি বলছেন মজ্জা, ওটা অ্যাকচুয়ালি সাইনোভিয়াল ফ্লুইডের কথা আপনি নির জন্য বলতে চাইলেন।